নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো পণ্ডিতজি বলছেন, যেন আমার এটা মনে হচ্ছে যে আপনাকে আমি অনেক দিন ধরে চিনি, যেন একসাথে ঘর সংসার করেছি। এই কথাটা শুনে কিন্তু নীলাব্জ অবাক হয়ে একদম পণ্ডিতজির দিকে তাকাচ্ছেন। সুরঙ্গমাও চোখ বড় বড় করে তাকাচ্ছে। তারপরে বলছে, আসলে নৃত্যের ঘর সংসার, আমি নৃত্যের ঘর সংসারের কথা বলছি। তখন সবাই একটু শান্ত হয়। তো এরপরে তো বলছে যে আপনি তাহলে কি আমার মেয়েকে তালিম দেবেন না? তখন সুরঙ্গমা তো একদম ডাইরেক্ট না করে দেয় যে না, আমি এখন কোনো স্পেশাল স্টুডেন্টকে তালিম দিতে পারবো না, সরি। আর তাছাড়া আমি এখন একটু ব্যস্ত আছি। তখন নীলাব্জ বলছে, আসলে আমাদের তো 25 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই জন্য একটু ব্যস্ত আছে আর কি। তখন বলছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো খবর। তা আমাদেরকে আমন্ত্রণ করবেন তো? পণ্ডিতজি বলছেন। তখন গরিমা বলছে, হ্যাঁ, আমি নিজে যাব আপনাকে আমন্ত্রণ করতে, মানে নিমন্ত্রণ করতে। তখন বলছে যে সুরঙ্গমা বলছে যে গরিমা, মানে না করছে আর কি গরিমাকে। তখন পণ্ডিতজি বলছেন, ওকে বকতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি আমাদেরকে নিমন্ত্রণ করতে চান না। তখন নীলাব্জ বলছে, আমি নিচে যাব আপনাকে নেমন্তন্ন করতে। তখন সুরঙ্গমা বলছে, নীলাব্জ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমাদের অ্যানিভার্সারিতে আমরা সিলেক্টিভ কিছু গেস্টকেই নিমন্ত্রণ করি। তো পণ্ডিতজি আবার বলছেন যে আমার মেয়েটাকে আপনি তালিম দেবেন কিনা। তখন সুরঙ্গমা বলছে, সরি, এই সেশনে তো হচ্ছে না, তবে নেক্সট সেশন ডেফিনেটলি আমি ভেবে দেখব। তখন বলছে, নিলে ভালো করতেন, না নিয়ে কিন্তু ভালো করলেন না। তখন বলছে, বাই এনি চান্স আপনি কি আমাকে থ্রেট করছেন? সুরঙ্গমা বলছে। নীলাব্জ কিন্তু কথাবার্তাতে অবাক হয়ে বারবার সুরঙ্গমার দিকে তাকাচ্ছে। পণ্ডিতজি বলছেন যে আমি একজন সাধারণ শিল্পী, আমি কি আপনাকে থ্রেট দিতে পারি ম্যাডাম? এরপর পণ্ডিতজি বলছেন, আসলে আমার স্বপ্ন ছিল জীবনে যে আমার মেয়েটা আপনার কাছেই নৃত্য শিক্ষা করবে। তারপর রোশনাই বলছে, আন্টি, আপনি যদি আমাকে মানে পার্সোনালি নাও শেখান, আপনি গ্রুপ ক্লাসও যদি আমি আপনার জয়েন করি, তাহলে আমি না হয় দেখে দেখে শিখে নেব, কিন্তু প্লিজ আপনি আমাকে অ্যাডমিশনটা নিন না আমার, মানে এরকমভাবে রিকোয়েস্ট করছে রোশনাইও। তো সুরঙ্গমার প্রতি উপর এতটা বিশ্বাস দেখানোর জন্যে নীলাব্জ জিজ্ঞাসা করছে যে আপনার এতটা বিশ্বাসের কারণ? তখন বলছে, সেই কারণ না হয় আরেকদিন বলবো। তারপরে সুরঙ্গমাকে বলছে, তা আমার মেয়ে কবে আসবে আপনি কি ফোন করে জানিয়ে দেবেন? সুরঙ্গমা বলছে, না, ফোন টোন করার আমার কাছে সময় নেই, বুধবার করে আমার গ্রুপ ক্লাস হয়, আসলে ওখানে চলে আসবে। তখন পণ্ডিতজি বলছে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই, অর্জুন আর একলব্যের গল্প তো শুনেইছেন সবাই, আমার মেয়ে দেখে দেখে ঠিক শিখে নেবে। তো পণ্ডিতজি যখন বললেন যে পরে কারণটা বলবেন, তখন নীলাব্জ বলেছে যে তাহলে কিন্তু রহস্য রয়ে গেল। তখন পণ্ডিতজি বলছিলেন যে রহস্য থাকা ভালো জীবনের কিছু কিছু ক্ষেত্রে। তারপরে সুরঙ্গমাকে বলছেন, আচ্ছা ঠিক আছে তাহলে। তারপরে পণ্ডিতজি বলছে, দেখুন, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, কারণ যে কোনো মুহূর্তে ওরা আমাকে মেরে ফেলতে পারে। ও মানে উকিল একটু অবাক হয় কথাটা শুনে, রোশনাইয়েরও ভালো লাগে না। বলে, হ্যাঁ, আমি এই পৃথিবীতে থাকলে ওদেরই অসুবিধে, তাই ওরা আমাকে পৃথিবী থেকে সরানোর অনেক চেষ্টা করবে। তখন রোশনাই বলছে, বাবা, তোমাকে আমি বলেছিলাম যে তুমি এরকম ধরনের কথা বলবে না, এক তো এতদিন বাদে আমি তোমাকে পেয়েছি, এবার তুমি যদি এরকম কথাবার্তা বলো তাহলে কেমন করে হয় বলো তো? তোমাকে আমি বলেছি না যে আমি আছি, আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন উকিল বলছে, শুনুন, যদি এরকমই ব্যাপার হয় তাহলে আপনি পুলিশের কাছে না গিয়ে আমার কাছে এলেন কেন? যদি আমাকে বলেন তাহলে আমি ওই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি। তখন বলছে যে আচ্ছা, যেই প্রশ্নগুলো আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি সেগুলোর সঠিক সঠিক উত্তর দিন। তখন বলছে যে নয়নতারাই রোশনাই, তাই তো? মানে উকিল প্রশ্ন করছে এবার একটা করে। তখন পণ্ডিতজি বলছেন, হ্যাঁ। তারপর বলছে যে সুরঙ্গমা মুখার্জি আর আপনার মেয়ে রোশনাই, তাই তো? বলে, হ্যাঁ। তারপর বলছে, তার মানে সুদর্শনা গাঙ্গুলি রোশনাইয়ের পালিতা মা। তখন রোশনাই বলছে, না, গর্ভে ধারণ না করলেই কি মা হওয়া যায় না? আমার কাছে মা মানেই সুদর্শনা গাঙ্গুলি। মা বলে চোখ বন্ধ করলে যার মুখটা আমার সামনে ভেসে ওঠে সে হচ্ছে সুদর্শনা গাঙ্গুলি। তখন পণ্ডিতজি বলছেন, আহ মা, বুঝতেই তো পারছো, ওনাকে তো ফ্যাক্টটা বলতে হবে না আমাদেরকে, এতটা ইমোশনাল হলে তো হবে না। এরপরে আরণ্যকের বাবা বলছে, বাপরে, মনে হচ্ছে বাড়িতে সব সিদ্ধান্ত নিতে তুমি শিখে গেছো। তা কি করো, ক টাকা রোজগার করো তুমি? আর তাছাড়া আমাদের বাড়িতে তুমি জানো না যে বাইরের লোকের রান্না খাওয়া হয় না? হ্যাঁ, সে বড়জোর হেল্প করে দিতে পারে হাতে হাতে, কিন্তু তার রান্না তো কেউ খাবে না বাড়ির লোকের ছাড়া। তখন ছোট বলছে, ও আচ্ছা, তোমাদেরকে বলা হচ্ছে বলে মান সম্মানে লাগছে গেস্টদের সামনে, আর এদিকে বড় বৌদিকে যে তার ছেলের বউ জানোই তাই করে বলছে, তোমরা বলছো, তাহলে তার বুঝি মান সম্মান নেই? গেস্টের সামনে ওনাকে যা খুশি তাই বলা যেতে পারে বুঝি?
তা বাইরের লোকের রান্না খাবে না শুনলাম, মেনে নিলাম, কিন্তু বাড়ির লোক তো আরও আছে, তারাও তো রান্না করতে পারে। এবার না হয় একটু হাত বদল হোক, এবার না হয় একটু মেজ বৌদি রান্না করুক। শুনেছি তো নাকি মেজ বৌদি ভালো রান্না করে, কিন্তু খাইনি যদিও, কোনোদিনও কপাল হয়নি। তো কিছুদিন মেজ বৌদি রান্না করবে, কিছুদিন জাহ্নবী রান্না করবে। জাহ্নবীরও তো একদম চোখ বড় বড় হয়ে গেছে রান্নার কথা শুনে। আমাদেরও মুখের একটু স্বাদ বদল হবে। মেজ বৌদি বলছে, আমি রান্না করব? আমাকে এখন রান্নাও করতে হবে? তখন বলছে, এতে অবাক হওয়ার কি আছে? মেজ বৌদি বলছে যে, তোমাকে বুঝি এই সমস্ত কথা মাধবী শিখিয়ে দিচ্ছে? কারণ তোমার তো কথার খুব উন্নতি হয়েছে দেখছি। তখন ছোট বলছে, তা ধরে নাও যদি মাধবী শিখিয়েও দেয়, মাধবী তো আমার থেকে অনেক শিক্ষিত আর অনেক বেশি ভালো বোঝে। তা যদি শিখিয়েও দেয় তো ভালো, তো ভালো কথাই তো শিখিয়েছে, তাই না বলো? আর কারোর কাছ থেকে তো ভালো শিক্ষাটা অবশ্যই নেওয়া উচিত, কি বলো? মানে ছোটর সাথে কথায় আজকাল আর পেরে ওঠে না। রোশনাই যাওয়ার পর থেকে ছোট যেন একবারে সজাগ হয়ে গেছে। তো তনুশ্রী বলছে, ছোট, গেস্টদের সামনে আমি চাই না এই সমস্ত কথাবার্তা বলতে। তখন ছোট বলছে, সত্যি তাই, আমিও চাই না যে গেস্টদের সামনে আমার বড় বৌদিকে কেউ অপমান করুক, কারণ বাকিরা সহ্য করলো, আমি কিন্তু সেটা কিছুতেই মেনে নেব না। তাই এবার থেকে নতুন লোক আসবে, সেই রান্না করবে, আর পছন্দ না হলে কিন্তু বাড়ির বাকিদের করতে হবে। আর ওদিকে দেখা যাচ্ছে পণ্ডিত রঞ্জনজি, তিনি কিন্তু বলছেন যে তার ভাই অঞ্জনের কথা, যে কিভাবে তার সবকিছু কেড়ে নিয়েছে। আর এটাও বলছে যে সারা পৃথিবী এবার জানুক যে আমি আসল মানে রঞ্জন প্রসাদ। এদিকে পণ্ডিতজি বলছে, আমার ভাই রঞ্জন প্রসাদ নকল, মানে আমার ভাই অঞ্জন প্রসাদ নকল রঞ্জন প্রসাদ সেজে আছে, এটা সারা পৃথিবী জানুক। আমার মেয়েটাকে যে সুরঙ্গ আমার শেষ করে দিতে চেয়েছিল, সেটাও সবাই জানুক। উকিল বলছে, বুঝতে পেরেছি আপনাদের কথা আর আপনাদের মানসিক অবস্থা, আমি সবটাই বুঝতে পেরেছি। এর জন্য আপনাদের সাথে আমাকে মাঝে মধ্যে কথা বলতে হবে, কিছু প্রয়োজনীয় পেপারসও লাগবে। তখন বলছে, হ্যাঁ আমি অবশ্যই দেব, কিন্তু ওই যে আমি তো অনেক দিন সংসারের বাইরে ছিলাম, তাই জানি না কতটা পেপারস দিয়ে আমি আপনাকে হেল্প করতে পারবো, কারণ সবটা আমার কাছে আছেও কিনা। উকিল বলছে, হ্যাঁ আপনি যতটা পারবেন দেবেন। আসলে কিছু ডেট সংক্রান্ত প্রশ্ন ছিল, সেই সময়কার কিছু কাগজপত্র বা আপনি কাদের সাথে মিশতেন, কথা বলতেন, সেই সব ডিটেলস আমার লাগবে। আর সেই সব মানুষের অ্যাড্রেস আর ফোন নাম্বারও লাগবে, যারা আপনার ভালো চাইতো, আপনার শুভাকাঙ্ক্ষী। আমি নিজে ওনাদের সঙ্গে সঙ্গে কমিউনিকেট করে নেব। বলে, নিশ্চয়ই, আমার এক ডাক্তার বন্ধু ছিল যে আমাকে সাহায্য করেছে, যার আশ্রমে আমি থাকি। এছাড়াও কিছু মানুষ আছে, আমি তাদের ডিটেলস আপনাকে দিয়ে দেবো। তো উকিল বলছে, ধরে নিন আজ থেকে আমাদের কাজ শুরু হয়ে গেল। তো এরপরে রঞ্জনজিরা উঠে যান আর কি, যাবেন। বলছে যে, দেখুন আপনি এত বড় একজন উকিল, আপনার ফিজও তো অনেক, আর আমি অতটা আপনাকে দিতে পারবো কিনা, তবে আমার ডাক্তার বন্ধু আছেন একজন, উনি আমাকে কিছুটা সাহায্য করবেন। বলছে, কিছুটা হয়তো আপনাকে আমি দিতে পারবো, তবে কথা দিচ্ছি আস্তে আস্তে আমি আপনার ফিজটা শোধ, মানে পেমেন্টটা শোধ করে দেব। উকিল বলছে, আপনাকে আমার দুটো কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে, আমি ফিজ ছাড়া কাজ করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই কেসটার জন্য আমি কোনো ফিজ নেব না। রোশনাই বলছে, কেন? তো উকিল বলছে, দেখুন এরকম কেস আমার হাতে এর আগে কখনো আসেনি, এটা আমার কাছে শ্রেষ্ঠ উপহার। তাই আমি বলছি, এই কেসটার জন্য আমি কোনো ফিজ নেব না, আপনাদের মাধ্যম দিয়ে আমি এই উপহারটা পেয়েছি। এরপরে বড়দা ছোটকে চুপ করতে বলছে, যে এই তো এলি, চুপ কর না, সব ব্যাপারে কথা বলতে হবে। তখন বৌদি বলছে যে, আমার তো রান্না করতে খারাপ লাগে না, আমার তো রান্না করতে ভালোই লাগে, বরঞ্চ রান্না করার পর কেউ যদি দুর্নাম করে তাহলে খারাপ লাগে। আর নীলাব্জকে বলছে, নীলাব্জ বাবু, আপনি কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে এরকম টুকটাক লেগেই থাকে। এরপর রাজা ওর মাকে বলছে, মা, তুমি কি ইচ্ছে করে এই জিনিসগুলো করো? যখনই গেস্ট আসবে তখনই তুমি এমন একটা কথাবার্তা বলবে যে একদম শুনতেই খারাপ লাগে। যারা এই সংসারের হালটাকে ধরে রেখেছে, যারা পুরো সংসারটাকে টানছে, তাদের বিরুদ্ধে তুমি কথা বলছো। সংসারে 1 টাকা দেওয়ারও তো সামর্থ্য নেই, অথচ বড় বড় কথার বেলা ঠিক আছো। সত্যি লজ্জা হয় আমার নিজেকে তোমার ছেলে হিসেবে পরিচয় দিতে, এরকমভাবে বলছে। তখন সবার সামনে রাজাকে ঠাস করে একটা চড় মারে রাজার মা, একদম ঠিক করে। সবাই তো দেখে অবাক হয়ে যায়। এরপরে মেজ বৌদি বলছে, বড় বৌদি, কি কি করলে এটা তুমি? তাকে পাত্তা না দিয়ে বড় বৌদি রাজাকে বলছে, তোর এত অবনতি হয়েছে? বলছে, কি বলছিস তুই, এটা কি বলছিস? হ্যাঁ? জাহ্নবী বলছে, মা তুমি রাজার গায়ে হাত তুললে? তখন জাহ্নবীকে বলছে, তুমি যদি আমার মেয়ে হতে না, তাহলে তোমার কপালে অশেষ দুঃখ থাকতো। বড় বৌদি বলছে। আসলে জাহ্নবী বলছে, এগুলো বন্ধ করো আর যাও রান্নাঘরে যাও, বেশি নাটক করছো তুমি। ওই জন্য এই কথাটা বলেছে বড় মা, যে তুমি যদি আমার মেয়ে হতে না, তাহলে তোমাকে আমি বুঝিয়ে দিতাম ভালো করে। বড় বৌদি বলছে, আমার মেয়ে কোনোদিনও আমার সাথে এরকম অসভ্যতা করেনি, তুমি আমার মেয়ে না হয়ে না বেঁচে গেলে। বলছে, রাজা আমার ছেলে, তাকে শাসন করার অধিকার আমার সারা জীবন আছে। রাজাকে বলছে, আরে তুই কি করিস? তোর কাকা কাকিমাই তো করে সারা জীবন, তুই তো নিজে কিছু করিস না, তাই চোখে আঙ্গুল দিয়ে বাবার অক্ষমতা তুই কি দেখাতে চাইছিস? নিজে তো রোজগার করিস, সংসারে কিছু দিস। বাবা তো যা পারে একদম
বাবা তো মুখে রক্ত তুলে সংসারের জন্য যতটুকু পারে দেয়, আর ছোট ছোট সারাদিন রোদে ঘুরে যে রোজগারটুকু করে সেটা সংসারে ঢালে। আর তুই তুই তো কিছু করিস না। তাহলে এত কথা তুই কোথা থেকে বলিস? বল কোথা থেকে বলিস বল, চিৎকার করে বলছে। তনুশ্রী বলছে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে বড়দি? তুমি কি করছো? এত বড় ছেলের গায়ে হাত তুলছো? জাহ্নবী বলছে আঙ্গুল দেখিয়ে, মা খবরদার বলছি, রাজার গায়ে ফারদার আর কোনোদিনও হাত তোলার চেষ্টা করবে না। বড় বৌদি বলছে একদম চুপ করে থাকো, তুমি একটাও কথা বলবে না। ও আগে আমার ছেলে, তারপরে তোমার স্বামী। আর এরকম অবাধ্য ছেলেকে অনেক আগে আমার শাসন করা উচিত ছিল। এই শাসনটা করতে আমি অনেক দেরি করে ফেলেছি, তাই ও এতগুলো কথা বলার সাহস পেল, বুঝেছো? ওদিকে উকিল বলছে যে এরকম কেস তো আমরা সচরাচর পাই না, তবে সত্যিটা সবার সামনে আসুক, এই জন্য অবশ্যই লড়ে যাব। আর আপনারা যদি আমাকে দিতেই চান তাহলে 1 টাকা দেবেন। রোশনাই বলছে, দেখুন আমাদের কিন্তু কনসেশনের কোনো প্রয়োজন নেই। তখন উকিল বলছে, দেখুন আপনি আপনার আত্মসম্মানের জায়গাটা এমনভাবে বেঁধে রেখেছেন যে ওখান থেকে নড়ানোর ক্ষমতা আমার নেই। কিন্তু আমি নিজে যখন বলছি যে আমি কেসটা লড়তে চাইছি, তাহলে আমাকে লড়তে দিন না। হ্যাঁ, টাকা কি নেবো না নেবো সেটা নয়, ভবিষ্যতে আমরা আলোচনা করে নেব। এখন আমার যেটা দরকার আমাকে সেগুলো এনে দিন। হ্যাঁ, সিকিউরিটি অ্যাপ্লাই আপনারা করতেই পারেন, সেটা আপনাদের একান্ত অধিকার, ব্যক্তিগত অধিকার। আর আপনার যদি মনে হয় যে আপনি সিকিওর নন, তাহলে অবশ্যই আপনি সেটার জন্য অ্যাপিল করতে পারেন। রঞ্জনজি বলছেন, দেখুন আমি ভীতু নই, আর আমি এইভাবে বাঁচতেও পারবো না। সারা জীবন তার সিকিউরিটি নিয়ে এভাবে বাঁচা যায় না। যদি বিপদ আসে তাহলে তার মোকাবেলা করতে হবে। উকিল বলছে, কারেক্ট, আমি এটাই বলতে চাইছিলাম। এদিকে তো সুরঙ্গমা বলছে, মনে হয় আমরা একটু ভুল সময় এসে পড়েছি। রাজা বলছে, আমি আর এই বাড়িতে থাকবো না, চলো জাহ্নবী, জিনিসপত্র গোছাও, আমরা চলে যাব। তনুশ্রী বলছে, কেন কেন চলে যাবে? আমরা কেউ নই তোমার, আমরা কেউ কিছু নই, তুমি হুদ্দুম করে বাড়ি ছেড়ে চলে যাবে? তখন ছোট বলছে, রাজা তুই যদি মনে করিস না যে তুই বাড়ি ছেড়ে যাবি, তাহলে চলে যা। আসলে কি বলতো, চলে যাওয়াটা খুব সহজ, কিন্তু ধরে রাখাটাই শক্ত। তবে আমি বড় বৌদি আর বড়দাকে বলবো যাতে তোকে না আটকায়। তোর মতো একটা ছেলে যদি এই বাড়ি থেকে বউকে নিয়ে চলে যায়, তাহলে এতে তোরই লাভ হবে। কেন বলতো? অন্য জায়গায় গিয়ে না বুঝতে পারবি যে স্ট্যাবলিশড হতে কতটা মানে পরিশ্রম লাগে, কতটা টাকা পয়সা দিতে হয়, কত ধানে কত চাল, সেটা তখন তুই পরিষ্কার বুঝতে পারবি। আমাকে তো খুব কথা শোনাস, আমার কথা তুই পাত্তাই দিস না। তা বলে তুই যে আমার বড়দা বড় বৌদিকে অপমান করবি, কথা শোনাবি, সেটা যে সহ্য করবো সেটা তো নয়। এটা আর যেই মেনে নিক, আমি মেনে নেব না। যা যা চলে যা, এই বাড়ি ছেড়ে চলে যা, যা। এরপরে আরণ্যক নেমে আসে ওপর থেকে, বলছে কি হলো? ওদিকে পেছন পেছন গরিমা বলছে, নিচে এত চিৎকার শুনে ও নেমে এলো, আর থাকতে পারলো না উপরে। ছোটকে বলছে আরণ্যক, কি হয়েছে? বলছে, তুমি তোমাদের গুণধর দাদাকে জিজ্ঞাসা করো। রাজা কোনো কথার উত্তর না দিয়ে বলছে, বললাম তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। জানোই বলছে, কি চলে যাবো করছো? যে যার কথায় চলে যাবো বলছো, তার বাড়ি নাকি এটা? সেও তো অন্য বাড়ির মেয়ে, তাকেও তো এই বাড়িতে থাকতে জায়গা দেওয়া হয়েছে। কি কথাবার্তা ছিরি! নীলাব্জ বলছে, ছি ছি জাহ্নবী, তুমি এরকম কথা বলো না, তাহলে তোমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই বাড়িটা তো তাহলে তোমারও নয়, তোমাকেও তো থাকতে দেওয়া হয়েছে বলে তুমি থাকো, তাই না? জাহ্নবী তখন চোখ বড় বড় করে নীলাব্জর দিকে তাকাচ্ছে। সুরঙ্গমা বলছে, কি আশ্চর্য, তুমি কেন ওদের পার্সোনাল ব্যাপারে কথা বলছো? নীলাব্জ বলছে, একদম বলতে পারি, কারণ গোটা ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে। ওই ভদ্রমহিলা তো সেফ আমাদের জিজ্ঞাসা করেছেন যে আমি কি খাবো, আর প্রশ্নটা আমি তুলেছি। ভাগ্যিস তুলেছিলাম প্রশ্নটা, না হলে তো এরকম একটা দৃশ্য দেখতেই পেতাম না। না হলে তো জানতেই পারতাম না যে ওর সন্তান ওকে কিভাবে সকলের সামনে কতটা অসম্মান করে। রাজা বলছে, আঙ্কেল আপনি বুঝবেন না। বলে, আমার বোঝার দরকারও নেই রাজা, সংসারে অনেক ভালো ভালো জিনিস আছে আমার বোঝার। তোমার এই রুচিহীন কাজকর্ম বুঝতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এরপরে তো গরিমা তার মায়ের সাথে দেখা করে। আর এদিকে সুরঙ্গমা আরণ্যককে বলছে, কেমন আছো? বলছে, হ্যাঁ ঠিক আছি। তারপরে আরণ্যক রাজাকে বলছে, শোন, তুই যদি বড় মাকে এরপরে অপমান করিস না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝতে পারলি? আর বড় মাকে বলছে, তোমাকে কি তোমার ছেলে কোনোভাবে অপমান করেছে? তুমি চিন্তা করো না, তোমার ছেলে যদি তোমার দায়িত্ব না নেয়, তোমাদের তোমাদের আরেক ছেলে আছে, আমি আছি, আমি নেব তোমাদের দায়িত্ব। তোমরা একদম এইসব নিয়ে চিন্তা করবে না। তারপরে আবারও জিজ্ঞাসা করছে, কি বলেছে বড় মা তোমাদেরকে? তখন ছোট বলছে, ছাড়, তোর শরীর ভালো না, আর ওইসব কথা শুনিস না। ওইসব কথা শোনার পর থেকে না আমারই রাগে একদম গাটা রিরি করছে। কোনো ছেলে তার মাকে এইভাবে কথা শোনাতে পারে? সত্যি। বলছে, বড় বৌদি ঠিক করেছে, আজকে ওকে একটা টেনে থাপ্পড় মেরেছে, একদম ঠিক করেছে। তো এরপরে গরিমা রাজাকে বলছে, রাজাদা তোমরা বাড়ি ছেড়ে যেও না, তোমরা বাড়ি ছেড়ে গেলে তো বাড়ির আনন্দটাই থাকবে না, বলো, সবাই তো একসাথে থাকতে হবে, তাই না? তখন রাজা বলছে, এইভাবে যদি নিজের মা বারবার করে আমাকে অপমান করে তার ছেলেকে, আমি সেখানে থাকতে পারবো না। নীলাব্জ বলছে, তাহলে এরকম কাজ করোই না যাতে মা মানে তোমাকে কিছু বলতেই না পারেন। তখন ছোট বলছে, একদম ঠিক, এরকম কাজ করিস না যাতে তোকে এরকমভাবে অপমানিত হতে হয়।
এরপর সুরঙ্গমারা তো বলছে যে আমরা একটা কথা বলতে এসেছি। তনুশ্রী বলছে কিছু মনে করবেন না, আপনাদের সামনে যে এরকম একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেল, সত্যি আমাদের খুব খারাপ লাগছে। সুরঙ্গমা বলছে না না ঠিক আছে। তো ওদিকে উকিলের সাথে তো রোশনাইদের কথাবার্তা হচ্ছে। তো রোশনাইরা বলছে যে রোশনাই বলছে দেখুন আমার মায়ের পরিচয়টা আমি চাই না যে সবার সামনে আসুক। সুরঙ্গমা মুখার্জি যে আমার মা, আমি চাই না যে এই পরিচয়টা কেউ জানুক। তখন বলছে দেখুন ওইভাবে বললে তো হবে না। যখন আপনার বাবার সত্যিটা সবার সামনে আসবে তখন সবাই একটাই প্রশ্ন করবে যে আপনার মা কে। আর আপনার মা হয়তো আপনার ভালোর জন্য এই সত্যিটা এতদিন ধরে আড়াল করে রেখেছিলেন, কিন্তু এখন তো সময় এসেছে এটা সবার সামনে আনা, তাই না? নাহলে তো আমরা সত্যিটা প্রমাণ করতে পারবো না। রোশনাই বলছে ঠিক আছে, এইভাবে তো আমি ভেবে দেখিনি, ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন। এদিকে আরণ্যক মনে মনে ভাবছে যে সত্যি মানুষ কতভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, কিন্তু আমি রোশনাইকে মানে গরিমাকে যেতে দিলাম না ঠিকই, কিন্তু আমি তো ওর সাথে সুখী নই। আমি তো কি করব কিচ্ছু বুঝতে পারছি না, ভালো লাগছে না। রোশনাইকে ছাড়া আমাকে এভাবেও থাকতে হবে এটা আমি কখনো ভাবিনি। আমার কেন মনে হচ্ছে বারবার যে রোশনাই মানে বেঁচে আছে, এরকমটা মনে মনে ভেবে যাচ্ছে আর কি। আরণ্যককে চিন্তিত দেখে, কষ্ট পেতে দেখে নীলাব্জ বলছে দেখবে অচিরেই তোমার এই কষ্টের নিবৃত্তি অবশ্যই ঘটবে। চিরকাল তো মানুষের একটা দুঃখ থেকে যেতে পারে না, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায়। ওদিকে সুরঙ্গমা বলছে 1 মিনিট, কিসের কষ্ট তোমার আরণ্যক? আরণ্যক বলছে আমি তো একবার আমার কষ্টের কথা বলিনি। তখন গরিমা বলছে তুমি যদি চুপ করে থাকো তাহলে তো সবাই এটাই বুঝে নেবে না যে তুমি রোশনাইয়ের কষ্টে মরিয়া হয়ে উঠছো। দেখো আমাদেরও খারাপ লাগছে রোশনাই নেই, কিন্তু তা বলে তো সারা জীবন তুমি এইভাবে থাকতে পারো না। আরণ্যক বলছে হঠাৎ করে কি জানি আমার কয়দিন ধরে মনে হচ্ছে রোশনাই বেঁচে আছে। সবার আগে সুরঙ্গমায় চিৎকার করে ওঠে কি? আরণ্যক বলছে হ্যাঁ, আমার মনে হচ্ছে যে কোনো দিন রোশনাই এখানে ফিরে আসবে। তনুশ্রী বলছে কি বলছো তুমি? মানুষ মারা গেলে বেঁচে আসে বুঝি? এরকম করলে না তুমি নিজেকেও ভালো রাখতে পারবে না আর আমাদের কাউকেও ভালো রাখতে পারবে না। ছোট বলছে যে কোনো কিছু থেকে বেরিয়ে আসার জন্য একটা স্পেস দরকার, সেই স্পেসটা তোমরা ওকে একটু দাও। এই বিষয়টা নিয়ে কেউ আলোচনা করো না, ওর ভালো লাগবে না, আমি হাত জোর করে বলছি, ছোট বলছে। গরিমা তো রেগে গিয়ে বলছে শোনো ও মারা গেছে, ও কিন্তু আর ফিরে আসবে না। এদিকে সুরঙ্গমা বলছে আচ্ছা ছাড়ো। তারপরে সুরঙ্গমারা তাদের ম্যারেজ অ্যানিভার্সারির মানে নিমন্ত্রণ জানাচ্ছে সবাইকে। এদিকে রোশনাইয়ের বাবা বলছে যে আমার মেয়ে সারা জীবনে যেটা পায়নি সেটা আমি ওর হাতে তুলে দিতে চাই। ও আশ্রয়হীন হোক বা বাবার পরিচয় দিতে কুণ্ঠা বোধ করুক এটা আমি দেখতে চাই না। আমি শুধু এই জন্যই বেঁচে থাকতে চাই, আমাকে শুধু এইটুকু করে দিন। বলছে দেখুন আমি একজন পেশাদার লয়ার, আপনাদের কষ্টটা হয়তো আমি ফিল করতে পারবো না, আমার পেশাদারিত্বের জন্যই আমি লড়বো এবং কেসটা জিতে আমি সকলের সামনে আসল সত্যিটা প্রকাশ করব। তাহলে আপনাদের সঙ্গে আমার কোর্টে দরকার, কোর্টে দেখা হচ্ছে, তার জন্য যা যা কিছু লাগবে আর কি পেপারস ডকুমেন্টারি আমি আজ থেকে এগুলো মানে নিতে শুরু করে দেব। এরপরে সামনে ডান্স প্রোগ্রামটার কথাও বলে আর কি, মানে জানায় আর কি গুরুজি। বলছে ঠিক আছে আমি ওই ডান্স প্রোগ্রামটাতে যাব। তখন রোশনাই বলছে হ্যাঁ আমি তো পার্টিসিপেট করবো, তো আমি তো সঙ্গে করে গেস্ট নিয়ে যেতেই পারি। তখন উকিল বলছে দেখুন আপনারা বলুন বা না বলুন, আমি একবার যখন ডিসাইড করেছি আমি যাব তখন আমি যাব। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকতে কিন্তু সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করে দেবে, তবেই কিন্তু আমাদের নিত্যদিনের আপডেটগুলো যথাসময়ে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।